সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় নিষেধাজ্ঞা শিথিলের প্রভাব। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি তৌফিক এহসান। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি সুভাষ সিংহ রায় আপনার কাছে যেতে চাচ্ছি। করোনা যেহেতু সারা বিশ্বে একটি মহামারী আকার ধারণ করেছে এবং এটি বলার অপেক্ষা রাখে না যে উন্নত বিশ্বগুলো যেখানে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশেও একই অবস্থা হবে বা বাংলাদেশের অবস্থাও খারাপের দিকে যাবে, সেটিও আমরা আগেই একটি ধারণা করতে পেরেছি। কিন্তু তারপরেও আমাদের যতটুকুন পর্যাপ্ত প্রস্তুতি, বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে সে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়নি। নানা ধরনের পদক্ষেপের ঘাটতির কথা বলা হয় এবং সর্বোপরি যে নিষেধাজ্ঞা শিথিল হলো এবং সেই শিথিলতার যে প্রভাবটি আমাদের জনজীবনে পড়বে সেটি কি করোনার সংখ্যাকে আরও বাড়িয়ে দেবে না? আপনাকে ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব ভাই এখানে উপস্থিত আছেন এবং দোকান মালিক সমিতির যিনি মহানগরের সভাপতি উপস্থিত আছেন। আমি নির্মমভাবে দু একটি কথা বলি। শতাব্দীতে কিন্তু এই মরণঘাতী ভাইরাস কিন্তু আমাদেরকে আক্রান্ত করেছে সারা পৃথিবীতে। 1720 সালে এসেছিল, আপনি দেখেন 100 বছর অন্তর অন্তর কিন্তু এসেছে। প্লেগ এসেছে, 1820 সালে কলেরা এসেছে, 1920 সালে স্প্যানিশ ফ্লু এসেছে এবং 2020 সালে সারা পৃথিবীব্যাপী আপনি 212টি দেশে এই আক্রান্ত হয়েছে। আপনার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং যথাযথ এই কারণেই যে আমরা কতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী করতে পেরেছি। সোজা কথা প্রশ্নটি এইটাই। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ, সেই দেশটির অবস্থা কতটা ভয়াবহ সেটা কিন্তু আমরা খুব খুব স্পষ্ট করে আপনার গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু বাংলাদেশের সব গণমাধ্যমে কিন্তু প্রতিদিন কিন্তু উঠে আসছে। তা স্বাভাবিক কারণে আমাদের এই জায়গায় কিন্তু এসে এই আলোচনাটি করতে হবে যে আমরা কতটুকু সময় পেয়েছিলাম, কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি, কতটুকু আমরা এই অভিঘাতটা সামাল দিতে পেরেছি। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পত্রিকাটি সারা বিশ্বব্যাপী সমাদৃত, ফোর্বস বলছে পৃথিবীর যে কটি দেশ এবং যে কটি দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এটা খুব ভালোভাবে সামলাতে পেরেছে, তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি এই নানান রকম তথ্য কিন্তু পাবেন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম থেকে। আমরা কতটুকু সামলে উঠতে পেরেছি, আমাদের প্রস্তুতি কতটুকু ছিল। আমি আবার এই কথাটি বারবার বললাম, আমরা কিন্তু অনেক সময় এই বিজ্ঞানের সাথে এগোইনি। এই যে আরটিপিসিআর যেটা বলা হয়, খুব সংক্ষেপে বলি, আরটিপিসিআর মানে মলিকুলার বায়োলজি ল্যাবটি প্রয়োজন, সেই প্রয়োজন 2009 সালের আগে এই বাংলাদেশের যারা দায়িত্বে এসেছিলেন তারা কোনোদিন কিন্তু উপলব্ধি করেননি। এবং আমাদের সবচেয়ে বড় সংকট যে জায়গাটি, যে সংকটটি হচ্ছে যে বাংলাদেশের যে এরকম একটি অভিঘাত আসতে পারে এটা গবেষণা করে গবেষকরা বের করবেন। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেরও কিন্তু পরিস্থিতি কিন্তু আমাদের চেয়ে ভালো না, কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে খারাপ। আপনি যদি দেখে থাকেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের লাগোয়া যে রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের লকডাউন নিয়ে কি পরিমাণ তাল সামলাতে হচ্ছে, কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি, এটা আর বলবার অবকাশ রাখে না। পশ্চিমবঙ্গে লকডাউন কার্যকরে তারা যতটা কঠোরতা দেখিয়েছে আমাদের কিন্তু ততটা দেখায়নি। আপনি এটা যদি বলেন, আমরা তো আন্তর্জাতিক বিশ্লেষণ করলে দেখা যাবে আপনি ওখানে তার 3টি ভাগে ভাগ করেছে পুরো ভারতবর্ষ। একটা হচ্ছে রেড জোন, একটা হচ্ছে অরেঞ্জ জোন, একটা হচ্ছে গ্রিন জোন। এবং এটা কন্টেনমেন্ট জোন যেটা বলা হচ্ছে, সেই জোনে কাউকে বাইরে দিতে যাওয়া হচ্ছে না, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে ঘোষণা করা হয়েছে। কতটুকু কার্যকরী করতে পেরেছে? মদের দোকান খুলে দেওয়া হয়েছে গ্রিন জোনে, সেখানে প্রতিদিন পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের, আপনার খুব ভালো করে জানা, একেবারে নিউ ইয়র্কের সবচাইতে কাছের যে সবচেয়ে বড় পার্কটি সেন্ট্রাল পার্ক, সেই পার্কে একেবারে যখন মানুষ খুব বেশি আক্রান্ত তখনও কিন্তু হাজার হাজার মানুষকে দেখা গিয়েছে। অতএব এই লকডাউনের যে অভিঘাতটি কতটুকু আমি সামলাতে পারবো সেটা খুব বিবেচ্য বিষয়।
আর চিকিৎসা বিজ্ঞান যখন এগোচ্ছে, বিজ্ঞান একটি কথা বলে, সেই বিজ্ঞান যে কাজটি বলে, যে বিজ্ঞান যা বলে সেটাই কিন্তু সর্বশেষ কথা না। আমি শেষ করছি ওই জায়গাটা শেষ করছি। বিজ্ঞান বলে, বিজ্ঞান সত্যের সন্ধান দেয় এবং আর একটি সত্যের দিকে এগিয়ে যায়। বিজ্ঞান বলে না যে আমি এখানেই আমার সর্বশেষ কথা। আমরা সেই জায়গাটায় কাজগুলো করি নাই, আমাদের বিভিন্ন রকম ব্যর্থতা আছে। আপনি সরকারকে দোষারোপ করতে পারবেন, আপনি দোষারোপ করতে পারবেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে, বলতে পারবেন এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, এটা বলতে পারবেন। কিন্তু বাস্তবতা এই বাংলাদেশের এই 17 কোটি মানুষ যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়েছে, সেখান থেকে তাকে আটকে রাখা বেশ কিন্তু কঠিন। অতএব ওইটা বিবেচনায় রেখে আমরা আলোচনা করবো। জি, সুভাষ সিংহ রায়, আপনার কাছে আবার আসবো আমরা। হাবিবুর রহমান হাবিব, যেটি সুভাষ সিংহ রায় বললেন যে আসলে কি লকডাউন আর চালিয়ে নেওয়ার মতো সক্ষমতা কি আমাদের ছিল না, বা কি সেই কারণেই কি লকডাউন শিথিল করা হলো বা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এসে টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা এখনও সুস্থভাবে দেখতে সুযোগ পাচ্ছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। বিজ্ঞ আলোচক সুভাষ সিংহ রায় এবং এহসান ভাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি এইভাবে বলতে চাই, আজকে পৃথিবীর যে কয়টি দেশ বেশি আক্রান্ত হয়েছে তার ভিতরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং পরাশক্তি আমেরিকা। কেন? এর কারণ ওই দেশে একটা পাগলা প্রেসিডেন্ট আছে, তো পাত্তাই দেয়নি। ও মনে করছে ইরাকে সৈন্য পাঠালে সাদ্দামের সেই কী বলে জীবাণু অস্ত্র কিছু করতে পারবে না, এখানে আমার এই করোনা কী করবে। এই পাগলামি করার কারণে যে বললো না সেন্ট্রাল পার্ক খুলে দিয়েছিল, যে কারণে আজকে এই যে লাখের কাছাকাছি ছিল, কয় লক্ষ মারা যাবে তা জানি না। ইটালি, এই যে তারপরে এখন একটা যুক্তরাজ্য সেকেন্ড হয়ে গেছে, ইটালিতে তাই বারটা সব খোলা ছিল। যারাই পাত্তা দেয়নি সেখানে এই অবস্থা হয়েছে। তুলনামূলকভাবে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পার্শ্ববর্তী পাকিস্তান কিছু কিছু আমরা পাত্তা দিই, কিন্তু এই পাত্তাটা আমরা আরও ভালোভাবে দিতে পারতাম। আজকে যদি আমি একেবারে সত্য ঘটনা বলি, একটু যদি আমরা সজাগ হতাম, আমরা প্রথমে মনে করি করোনা ভাইরাস আমাদেরকে কিছু করতে পারবে না, হয়তো আসবেই না। আগের যে বলে আমার সুভাষ সিংহ রায় সুন্দরভাবে বলেছে 1720 সালে, 1820 সালে, 1920 সালে, 2020 সালে যে আসলো, তখন সারা পৃথিবীব্যাপী ছড়ায় নাই। কারণ কি? কারণ তখন এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, প্লেনে সারা পৃথিবীর সাথে যোগাযোগ ছিল না। আজকে 212টা দেশ হয়েছে, তখন হয়নি কেন? আমাদের এই দেশে যদি আমরা চায়না থেকে যে সমস্ত ছাত্রদেরকে বা যাদেরকে নিয়ে এসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল হাজি ক্যাম্পে, ইটালি থেকে 1.5 লক্ষ লোক যখন আসছে, আমাদের প্রাইম মিনিস্টার তার আগে কয়েকদিন ঘুরে আসছেন, এই লোকগুলিকে অন্য দেশের দরকার ছিল না। যে সমস্ত দেশ আক্রান্ত হয়নি সেই সমস্ত দেশের লোকজনকে আপনার দরকার ছিল, তাদেরকে বলতে বাড়িতে যে আপনার নিরাপদে থাকেন। আর এই লোকগুলি 1 লাখ 1.5 লক্ষ লোক, যাই হোক ইজতেমা ময়দান হোক, আরও হোটেল হোক, একদিন ধরে আসে নাই, 10,000, 5,000, 2,000 করে আসছে। তাদেরকে ওইভাবে নিয়ে যদি আমরা রেখে দিতাম তাহলে আমরা অনেকখানি সেফ থাকতাম বলে আমি মনে করি। তাই আমাদের দেশের হাসি কাশি থেকে শুরু হয় নাই। বীজ তো একটা, দই যদি আপনি বানাতে চান একটা বীজ লাগে, কিন্তু খালি দুধ জাল দিলেই ঘন করলে কিন্তু দই হয় না। যে করোনা ভাইরাস ওর নিজের কোনো সক্ষমতা নাই, ও নিজে উঠতেও পারে না, চলতেও পারে না, ধরতেও পারে না। ও মানুষের মাধ্যমে ওর কাছাকাছি যখন যায় তখনও পারে। তো আমরা এটা অনায়াসে কিন্তু আমরা সুযোগ পেয়েছিলাম। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অন্য অন্য জায়গায়, চায়নাতে হওয়ার প্রায় 2 মাস পরে আমাদের দেশে আসছে। তার ভিতরে 8ই মার্চ প্রথম শনাক্ত হয়েছে, তারপর থেকে আমরা গা ঢিলা দিয়ে রেখেছিলাম। এতদিন পরে এখন এই বলবো, আমি কালকে একটা মিডিয়াতে বলেছি, এই বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে করোনা আমার মনে হয়। তার কালকে 7,000 কি 5,711 জন টেস্ট করার পরে 764 জন ধরা পড়েছে। আপনি 10,000 যদি করেন ডেইলি, তাহলে আপনার কত বছর লাগবে? 10,000 বছরে 36 লাখ, 1 বছরে 3 বছরে 1 কোটি মতো, তাহলে 51 বছর লাগবে এটা টেস্ট করতে। আর 51 বছরে আরও 15 কোটি লোক জন্মাবে, তাহলে কি হবে? আমার মনে হয় যে একদম ছড়ায় ছিটায় গিয়েছে। এর কারণ হলো, আমি বলবো, আমি কারোর প্রতি ক্ষোভ নিয়ে না, বাংলাদেশের এক শ্রেণীর গার্মেন্টস ব্যবসায়ী যাদেরকে সরকার প্রথম প্রণোদনা দেন, যখন প্রণোদনা দিয়েছে আমার কাছে খটকা লেগেছে, কেন এত বছর ধরে তারা ব্যবসা করে আসছে, 1 মাস তাদের কর্মচারী বেতন দিতে পারবে না? তারপরে সরকার বললো যে ঠিক আছে, তোমাদের এপ্রিল মাসে বেতনের ব্যবস্থা আমি করে দিচ্ছি প্রথম। তারপর কেন গার্মেন্টস খোলা রাখলো? কেন? আপনার গাড়ি নিবেটা কে? আপনি আজকে এক্সপোর্ট করবেন তো, শিপমেন্ট করবেন তো, ওখানে রিসিভ করবে কি আপনার? ইটালি মহামারীতে শুরু হয়েছে, আপনার আমেরিকা মহামারী কে রিসিভ করবে? কে জার্মান কে নিবে আপনার? আবার ওখানে কে অর্ডার দিবে? হ্যাঁ, ওদেরও বোঝান দরকার ছিল, ঠিক আছে তোমরা আক্রান্ত, আমরা কয়েকদিন পরে দিই। তাহলে এইটা হতো না। এখন আমি বলি যে আমার সবচেয়ে বড় যেটা শিয়ালের আর সেই কুমিরের গল্প বললে লম্বা হয়ে যাবে, আমি বলতে চাচ্ছি না।
আমার যখন আমার দেশে যখন যে সমস্ত থানাগুলিতে একজনও করোনা ভাইরাস আক্রান্ত ছিল না, জেলাগুলো ছিল না, আমরা তখন সেই এলাকাগুলি লকডাউন না করে সেখানে আমি তারাবি পড়তে দিতে পারতাম, জুম্মার নামাজ পড়তে দিতে পারতাম, মানুষের চলাচল স্বাভাবিক রাখতে পারতাম। আমরা সেখানেও আটকে দিলাম। আজ কী হলো? আজকে যখন ভরা মৌসুম, যখন ভরা যৌবন, একদিন গল্প করে বলতেছিল যখন আমার বয়স ছিল, যৌবন তো তার পাকা বেলটাও না কাঁচা পাকা মেওয়াটা বলতে আপনাদের ভাঙতে পারতাম না, এখন বুড়া হয়ে গেছে, কাঁচা বেলটাও পারে। ঘটনা হলো তাই, এখন ভরা মৌসুম আপনার করোনা ভাইরাস আক্রান্ত, এখন এই মুহূর্তে আপনি সব খুলে দিচ্ছেন। এবং আমি শেষ করি, এবং আমি গতকাল একটা মিডিয়াতে বলেছিলাম যে এ কোন দেশে বসবাস করতেছে? আরে বাইতুল মোকাররম মসজিদে 5টা লোক নামাজ পড়লে কেউ কাউকে দেখবে না, ওখানে 12 জন, আমার শ্যামলী ওই মসজিদে 12 জন, সাই মসজিদে 12, তা কেন? এই যে অবস্থা করে আজকে কি করলো? আমি তো এভাবে বল নাই, আমি বলেছি যে আপনি মসজিদই নিরাপদ না, আমি বলেছি আপনি বলে দেন তারাবি পড়তে কোনো বাচ্চারা যাবে না, বয়স্করা যাবে না, অসুস্থ যারা হয়েছে তারা যাবে না, বিদেশ থেকে এমন ফিরে আসে একদিন তারপর তারা যাবে না, সাধারণ মানুষ যান। সরকার অনায়াসে বলতে আগামীকাল বাদ আসর থেকে সমস্ত মসজিদে নামাজ এবং বক্তা নেব তারাবি। কেন? আমি যদি ইমাম সাহেব জিজ্ঞাসা, হে ইমাম সাহেবগণ আপনারা বলুন তো কেন 5 জন ওয়াক্ত নামাজ, কেন 6 জন না, কেন 10 জন জুম্মার নামাজ, কেন 11 জন না, কেন 12 জন তারাবির নামাজ, কেন 13 জন না, বলতে পারবেন? এই মৌলানা সাহেবরা সরকারকে যে একটা উপস্থিতি দিবে ভালো তা না, সরকার যা মনে করছেন হায় 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 করছেন। আজকের এই করোনা ভাইরাস ছড়ানোর মূল কারণ, সুভাষের আমি রাগ করেছিলাম, মানে বলেছিলাম যে সুভাষ একদিন মিডিয়াতে না এসে ঘর থেকে অসুস্থ হয়েছিল, আমি জানতাম না, সরি সুভাষ। আমি বলবো এই মিডিয়াতে এসে আমরা এক শ্রেণীর যারা এই যে টক শো শিল্পী যারা এই যে সরকারকে বিভ্রান্ত করেছে বারবার, যোগ বাঁচাবো, অর্থনীতি বাঁচাবো, এই যে বলতেছে, এই সঠিক কথা তুলে না ধরার কারণ। আর প্রফেসর আবদুল্লাহ থেকে শুরু করে নাম ধরে বলতেছে, অনেক ডাক্তাররা আমার নিজে কানে আমি শুনেছি মাস্ক পরার দরকার নেই, যারা ডাক্তার যারা করোনার তারা পড়বে, গ্লোভস পরার দরকার নেই তারা পড়বে, আবার পুলিশের দিকে পিটাচ্ছে। কেন? প্রথম থেকে আপনার হুঁশ ছিল না। আর সর্বশেষ বলবো, এই ডাক্তারদের এবং ডাক্তারের এই পেশার সাথে যারা এই যে অ্যাটেন্ডেন্ট থাকে, আয়া, তারপর নার্স, আরও যারা আছে, তাদেরকেও যদি আমরা পিপিই দিতাম, তাদের প্রোটেকশন দিতাম, তাহলে পরে এই আক্রান্ত ডাক্তার হতো না। আর এই ফলস এবং মিথ্যা টাকা চুরি করার জন্য যারা পিপি সরবরাহ করেছে তাদেরকে ধরে একটা প্রকাশ্য আদালতে তাদের বিচার করা। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আবার আসবো আমরা। তৌফিক হোসেন, যেটি হাবিবুর রহমান হাবিব বললেন যে এই সময়ে আসলে এই লকডাউন শিথিল বা নিষেধাজ্ঞা শিথিল করা অতটা যৌক্তিক না। আপনার তো দোকান মালিক সমিতি, আপনারাও অনেকদিন ধরে চাচ্ছিলেন যে লকডাউন শিথিল কিন্তু বলা হয়নি, বলা হয়েছে শর্ত সাপেক্ষে কোন কোন ভাবে করা হবে। আপনি লক্ষ্য করে দেখবেন মাহে রমজান ঈদকে সামনে রেখে অল্প সময়ের জন্য সীমিত আকারে বাণিজ্য বিতান, দোকানপাট এবং দোকান খোলার নির্দেশ জারি করেছেন সরকার। এবং মহানগর দোকান মালিক সমিতি নিজদের স্বাস্থ্যনীতিমালা অক্ষরে অক্ষরে পালন করার জন্য প্রতিটি মার্কেটে স্ট্যান্ডিং কমিটি গঠন করারও দিক নির্দেশনা দিয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও দিক নির্দেশনা এসেছে স্বাস্থ্যনীতিমালা বজায় রাখার জন্য। ডিসইনফেকশন গেট প্রতিটি মার্কেটের গেটের মুখে স্থাপন করতে হবে এবং গেটের সামনে কিংবা যে কোনো স্থানে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা, মাস্ক, পিপি সহ, গ্লাভস সহ বিক্রির ব্যবস্থা করতে হবে। এবং আমরা বিশেষ করে মহানগরের পক্ষ থেকে, দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলেছি যে প্রতিটি দোকানে যদি 20 থেকে 25টি চেয়ার থাকে কিংবা তার থেকে কম থাকে, তার 60% কমিয়ে নিয়ে আসতে হবে চেয়ার। এবং সেলসম্যান যদি 20 জন থাকে, সেখানে 5 থেকে 7 জন করে নিয়ে আসতে হবে। এবং ছাঁটাই করা যাবে না সেলসম্যান, এই পুরা সেলসম্যানকে দিনের 2 ভাগ করে নিতে হবে। তার মানে কি হচ্ছে, ডিস্টেন্স। এবং প্রতিটা দোকানের 3 ফিট অন্তত সাদা কালি দিয়ে হোক, চক দিয়ে হোক, ঘর করে ক্রেতাদের দাঁড়ানোর জন্য ডিস্টেন্স তৈরি করতে হবে। এবং স্ব মার্কেটের অ্যাসোসিয়েশন, হাই কমান্ড মানে স্ট্যান্ডিং কমিটির উচ্চপদস্থ কমিটি দিয়ে সর্বক্ষণ মার্কেটের মধ্যে
নিরাপত্তা প্রহরী দিয়ে এগুলি তদন্ত এইগুলো কি করবে। প্রতিপালন করতে সম্ভব? এটা বাস্তবতা আপনি কি সেটা লক্ষ্য বলে? করে দেখেন যেমন একটা জিনিস। গাউসিয়া নিউ মার্কেটের কথা যদি না আমরা না বলি, না না আপনি গাউসিয়া নিউ মার্কেট দিয়ে বিশ্ব চিন্তা করা যাবে না। এখন বিশ্ব গ্লোবালের একটা বিরাট আমূল পরিবর্তন এসছে, আমাদের প্র্যাকটিসে নামতে হবে, যেটা বাস্তব সত্য। আমাদেরকে প্র্যাকটিসে আসতে হবে। আমাদের এই পৃথিবীতে টিকে থাকতে হলে আমি সহ আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার পরিবারকে এই নীতি আদর্শের উপর ভিত করে স্বাস্থ্য নীতিমালা বজায় রেখে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। না হলে কিন্তু আগামী ভবিষ্যতে আমাদের জেনারেশনরা ভয়াবহ অবস্থা দেয়। এবং যে রোগটি পৃথিবীতে বর্তমানে অবস্থানরত, ইনি কিন্তু আমাদের গেস্ট না, যে মঙ্গল গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো থেকে উনি বেড়াতে এসছেন। উনি কিন্তু এই পৃথিবীতেই বসবাস করবেন এবং ওনার সাথে সব রকম আমাদের এই ফাইট দিয়ে যে পর্যন্ত ভ্যাকসিন না বের হবে ততদিন পর্যন্ত আমাদের এই ভাইরাস স্বাস্থ্য মোকাবেলা করে নীতিমালা যেতে হবে। মেনে আমাদেরকে চলতে হবে। তার জন্য আমি ঘরে হাত পা গুটিয়ে বসে থাকব আর এই দেশের বর্তমানে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজ দিয়েছেন, যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, আজকে ধাই ধাই করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান অনেক এগিয়ে গেছে। আজকে এই দুর্যোগের কারণে স্থিরতা অর্জন করেছে। আমরা এই অর্থনৈতিক কাঠামোর চাকাকে চালনার লক্ষ্যে সচল কিছুটা করতে সচল চান। করেছি। আপনি এখানে দেখেন ঢাকার বাইরে মালিক এবং কর্মচারীর সিংহ অংশ আমরা একটা ঢাকার বাইরে। বিরতি নিয়ে আসি, তারপরে আবার আপনার কাছে আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। তৌফিক হোসেন যে কথা বলছিলেন যে সরকারের যে সীমিত পরিসরে দোকান মালিক দোকান শপিং মলগুলো খুলে দেওয়ার যে সিদ্ধান্ত, সেখানে যে স্বাস্থ্যবিধি যেটি প্রতিপালন করার কথা, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বিশেষ করে রাজধানী ঢাকার পুরান ঢাকা এবং আপনার এই গাউসিয়া নিউ মার্কেট এলাকা বা অন্য সব এলাকার যে সব শপিং মলগুলো আছে, অত্যাধুনিক শপিং মল ছাড়া কোথাও কি এটি পালন করার সেই বাস্তব পরিবেশ আছে? পুরন ঢাকা আর নতুন ঢাকা পৃথিবীর সব শহরেই কিন্তু এরকম আছে। কলকাতা গেলেও পাবেন, দিল্লিতেও পাবেন, করাচিতেও পাবেন, লাহোরও পাবেন এবং সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশ আছে সেখানেও পাবেন। আমাদেরকে প্র্যাকটিসে আসতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হলে যে যেখানেই আছি, যে অবস্থায় আছি, ডিস্টেন্স রেখে আমাদেরকে চলাফেরা করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে। আগে দেশকে রক্ষা করতে হবে। যদি দেশ না রক্ষা সুরক্ষিত না হয় তাহলে আমরা বাঁচব না, আর আমরা না বাঁচলে ব্যবসা হবে না। আমাদের সব দিকে রাখতে হবে। দেখেন, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা তার ঘর ভাড়া দিতে পারছে না, যে দোকানদারি করছে সে দোকানের ভাড়া দিতে পারছে না, তার বিদ্যুতের বিল, সার্ভিস চার্জ, পাওনাদারের টাকা, ডিলারের টাকা, ব্যাংকের দায়ভার, সব কিছু নিয়ে ঘরের ভিতরে স্টে হোম হয়ে আছে আজকে 1.5 মাস। ক্ষুদ্র এবং মাঝারি যারা আছে সকালে উঠলে বিকালের কথা চিন্তা করে যে বিকালের খাওয়া দাওয়াটা, রুটি রোজগারটা কোথা থেকে আসবে। এবং আজকে যাওয়ার পর বাচ্চার দুধ সহ স্বাস্থ্য, চিকিৎসা সেবা সব কিছু নিয়েই কিন্তু একটা পরিবার। যারা হেলদি ওনারা কিন্তু এই এতটুকু বুঝতে পারবে না। মাঠে এই দেশে খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে চাহিদা নিয়ে বঙ্গবন্ধু আজকে দেশকে স্বাধীন করেছিল, সে ক্ষুধা দারিদ্র উন্মোচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ফাইট করছেন। উনি কিন্তু ব্যবসা বান্ধব সরকারের প্রধান, আমাদের অভিভাবক। উনি সব বুঝে শুনে উনি কিন্তু 20,000 কোটি টাকার একটা প্যাকেজ বরাদ্দ দিয়েছেন ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী এবং কুটির শিল্প খাতে। এর থেকে 50-50 হবে এবং এই ঋণটা যদি ব্যাংকে চলে আসে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, তাদের এই যে ক্রাইসিস, এই লাঘবটা দূর হওয়ার জন্য অনেকটা পথ খুলে দেবে। এবং কর্মচারীদের জন্য এফবিসিসিআইর মাধ্যমে একটা চিন্তা ভাবনা চলছে তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়। আমরা তো সবসময় আমরা বলেছি যে এফবিসিসিআই আমাদের মাথার উপরে থাকবে এবং তার দিক নির্দেশনে আমরা চলব। আজকে যদি আমরা এই দোকানপাটগুলি খোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেখেছে যে মহা ঈদ, একটা পবিত্র ঈদ সামনে, এই ঈদে কিন্তু কিছু কেনাকাটা হলে হয়তো বা ক্ষুদ্র এবং মধ্যবিত্ত পরিবারের একটা লাঘব দূর হবে। অনেকে কিন্তু ঘর থেকে বের হবে না করোনা ভাইরাসের আতঙ্কে কেনাকাটার জন্য।
পাশাপাশি আরেকটা কেনাকাটা দেখবেন- জীবন দুটি জীবনকে রক্ষার্থে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, অর্থনৈতিক মানুষের হাতে কিন্তু টাকা নেই। টাকা নেই দেখেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ঘর থেকে বের হয়ে আসছে। কোনো সংগঠন কিংবা কোনো সোসাইটি কিংবা কোনো অ্যাসোসিয়েশন কেউ কিন্তু কোনো প্রোটেকশন দেয়নি যে আপনারা ঘরে থাকেন, আপনাদের জন্য আমরা সুরক্ষিতভাবে আপনাদের খাওয়া দাওয়া টাকা পয়সা আপনাদের আনুষঙ্গিক যা কিছু আছে আমরা প্রোটেকশন দিব। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসা বাণিজ্য সরকারের প্রধান উনি ঘোষণা দিয়েছেন যে এই ক্রাইসিস মুহূর্তে ব্যবসায়ীদের জন্য কিছু করতে হবে। তো আমরা মনে করি, এবং উনি আবার বলেছেন গার্মেন্টস খুলে দিয়েছেন, বাবুবাজার নরসিংদী খুলে দিয়েছেন, ট্রেন চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ একটু রিল্যাক্স হোক, এবং মার্কেট বাণিজ্য বিপণন খোলারও কিছু অল্প সময়ের জন্য দিয়েছেন। ঈদে কিন্তু আবার লং টাইম একটা ছুটি আছে, এই ছুটির মাঝে সরকার আরেকটা সিদ্ধান্ত নিতে যাবেন স্ট্রিক্ট হওয়ার জন্য। আমরা মুসলমান, আমাদের কিন্তু কেনাকাটা করার জন্য একটু লাঘব দূর করার জন্য অল্প পরিসর বলতে কি বোঝেন? বাইরের থেকে কেউ আসতে পারছে না কর্মচারী, ঢাকাতে যারা যারা আছেন মালিক এবং কর্মচারী তাদেরকে নিয়ে আমরা করব। 500 যদি দোকান থাকে, 300 দোকান থাকে, খুব বেশি হলে 50-60 জন, 30টা দোকান, 100টা দোকান হয়তো বা খুলতে পারে। তৌফিক হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। হাবিবুর রহমান হাবিব, যেটি তৌফিক হোসেন বললেন যে মানুষের কাছে টাকা নেই বা তার ঘরে খাবার নেই, তার পেটে ক্ষুধা, তাক সে বাধ্য হচ্ছে বেরিয়ে আসতে, বা তারাও বাধ্য হচ্ছে দোকান খুলতে, তার কর্মচারী দোকান খুলতে। যদি এই অবস্থা হয় তাহলে তো করণীয় কি? এই অবস্থা ছাড়া বা দোকান খুলে দেওয়া ছাড়া তো বিকল্প কিছু থাকে না। মানুষের কাছে টাকা নাই থাকে, যে জিনিস কিনবে কারা? টাকাই যদি না থাকে তো কিনবে কারা? দোকান খুলে রেখে লাভটা কি? আর এখানে বলছে জীবন আগে না জীবিকা আগে। জীবন যদি বেঁচে না থাকে তো জীবিকাতে আপনি কী করবেন? আপনি যেভাবে আজকে থেকে ঢালাওভাবে যে এটা তো মেনটেন করা সম্ভব হবে না। তারপর সরকারের কতগুলো মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল, যেটা আমি বললেন, আমি একা বলাতে হয় না, কিন্তু আমি কিন্তু কঠিনভাবে বলতাম। যেমন 12টা পর্যন্ত কাঁচা বাজার খোলা, 2টার থেকে আর 12টা করলো, আবার দোকান 2টার থেকে 12টা করলো। আমি চিল্লাই 2-1 দিন যাতে টকশোতে এসছে, সারাদিন খোলা রাখেন কাঁচা বাজার, মাস্ক করে বসে থাক, যার যখন ইচ্ছা সে তখন যাবে। 12টার পর্যন্ত হুড়াহুড়ি লাগে, মুরগি জবাই করে একদিন গাড়ির বসে থাকে, মুদিখানা দোকান লাইন লাগে, একদিন থেকে আর মেসে পিটাচ্ছে, এই এত লোক এক জায়গায় কেন? আরে তুই টাইম দিতে 12টার মধ্যে পিঠা মানুষ আসবে না? এই যে আপনার সন্ধ্যা পর্যন্ত খোলা রাখেন। আর ব্যাংক এই যে একবার করলে 1টা, আবার করে 12:30। আমি আবার একদিন খুব এই বিষয়ে ব্যাখ্যাই দিয়ে বলছি, আজকে করে 2:30, রোজার দিনে 3টা বন্ধ করতে হবে। কারণ ব্যাংকে যদি আপনি যারা যাবে তার সময় যদি বেশি পায় তাহলে সে ধীরে সুস্থে যাবে। এই যে সিদ্ধান্ত। আবার যে কথা আমি আগেই বললাম, আমি মসজিদে তারাবি নামাজ পড়ার কথা বলেছি, আমি জুম্মা নামাজ করার পর দরকার জুম্মা 3বার পড়াক, ঈদের নাম পড়তে 3বার পড়াতে। আজকে মৌলানা সাহেব তো এই হাদিস তো উত্তর দিতে পারবেন না। 3 ফুট দূরে দাঁড়ায় নামাজ পড়াই যেমন ওরা হাদিস দিতে পারবেন না, ঠিক তেমনিভাবে আমিও দিতে পারবো না জুম্মা নামাজ 3বার পড়ানোর হাদিস। কিন্তু পরিস্থিতির কারণে আমি পড়াতে পারি এবং সেখানে আমি পড়তে পারি, সেখানে আমি ওইভাবে ওই সিস্টেমগুলি অসুস্থ বা বাচ্চা তারা আসবে না। আজকে এসেন ভাই যে কথাটা বলতেছে, দোকান মালিক খুলে দিচ্ছেন, এমন হবে জানেন, বাবা তো যারা বয়স বেশি তারা যাবে না, ছেলেরা মেয়েরা যাবে, নিয়ে আসবে হয়তো বাবার জন্য পাঞ্জাবিকে নিয়ে আসবে, নিজের জন্য কাপড় চোপড় কিনে আসবে। বাবা আর কি নিয়ে আসতো? বাবা আর তো তোমার জন্য কিছু আনতে পারি নাই, তবে 1 কেজি করোনা নিয়ে আসছে, 1 কেজি করোনা ভাইরাস নিয়ে আসছে। ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন, লাশ পড়ে থাকে, জানাজা করার লোক পাবেন না, ডাক্তার আপনি খুঁজে পাবেন না, নার্স দেখা পাবেন না, দাফন কাফন করা লোক পাবেন না। বাংলাদেশে এখন চূড়ান্ত অবস্থা, এরকম খেলা উঠতেছে, এইসব আপনি খুলে দিলেন। তাহলে এতদিন আপনি যখন ছিল না যে সমস্ত জেলাগুলিতে, সেখানে আপনি মানুষকে নামাজ পড়তে দিলেন না, বাজার করতে দিলেন না, এত আটকে রাখছেন কেন? আমি মনে করি জীবন বেঁচে থাকলে জীবিকা আবার আসবে। আমার এই বাংলাদেশে আমি মনে করি, আমি আমাকে জিজ্ঞাসা করতে দেবে এই করোনা কবে যাবে আমরা জানি না। কেউ বলতেছে ওই সিঙ্গাপুরের কে একদিন গবেষণা, আর ওইসব গবেষণা নেই। এতই যদি পারতো, মার্কিন যুক্তরাষ্ট্র তার সমস্ত আকাশ সীমা এমনভাবে প্রোটেকশন দিয়ে রাখছে, প্রোটেক্ট করে রেখেছে যে এখানে মিসাইল মার্কা যাই মার্কা ঢুকবে না। করোনা ঠেকাতে পারো না, বোঝো না করোনা কার আছে না আছে? এই মেশিনটা আবিষ্কার করেন, এই মেশিনটার ভিতর দিয়ে ঢুকলে পরে বোঝা যাবে করোনা আছে কি না আছে। অনেক কিছুই তো হচ্ছে। হ্যাঁ, আমাকে অপেক্ষা করতে হবে, যেহেতু এর কোনো প্রতিষেধক নেই, ওষুধ নেই। সুভাষ সিংহ রায়েরও এখন আবিষ্কার হতে পারে নাই, হয়তো চেষ্টা করে, যেহেতু ওষুধ শিল্পের সাথে জড়িত আছে। সেটা হলো এই যে ডক্টর জাফরুল্লাহ যেমন কিটটা তৈরি করেছে, ভুল হতে পারে,
তারপরেও চেষ্টা করা উচিত, যদি করতে পারে তাহলে পরে অধিক সংখ্যক লোককে আমার ঘরে, কারণ হলে কি জানেন, এই যে ঘরের ভিতরে আমরা থাকতেছি না, এক ফ্যামিলিতে আমরা সবাই আক্রান্ত, এমন কিছু করোনা উপসর্গ ছাড়াই কিন্তু এখন হচ্ছে। জি। যখন আমরা টেস্ট না করবেন তখন ঘরের ভিতরে সবাই ঘুরতেছে, সবাই আক্রান্ত। আপনি ঘরে ঘরে যা টেস্ট করতে পারতেন, সেই টেস্ট করতে পারলে ওই ডক্টর জাফরুল্লাহ যে কিট, এটা হলে 10-15 মিনিটে তো হয়। হ্যাঁ, হতে পারে 10%, 15% আপনাদের রং হতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখে, একবার যাকে করোনার টেস্ট আপনি তাকে নেগেটিভ পাচ্ছেন, আবার 6 মাস পরে, 3 মাস পরে, 1 মাস পরে সে যে পজিটিভ হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? তারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাদের টেস্টের সংখ্যাটা বাড়াতে হবে। আর এই যে কালকে যে 764 জন আসলো, কোন হাসপাতালে ভর্তি করে, কয়টা হাসপাতাল আছে? তাই আমি মনে করি যে বাংলাদেশের রেগুলার যে হসপিটালগুলি আছে, রেগুলার হসপিটালকে স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া হোক। কারণ সেখানে আপনার জন্ডিসের রুগী, হার্টের রুগী, প্রসূতি মা, তার ক্যান্সারের রুগী, তার যাবে কোথায়? আমার নিজের আপন ছোট ভগ্নিপতি, তার সমস্যা হয়েছে তার কিডনিতে। ডাক্তার কামরুল বাংলাদেশের প্রখ্যাত একজন ডাক্তার, আমার বাসার পাশেই, সে আসার কোনো সুযোগ পাচ্ছে না। 10,000-15,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে তাও আসতে চাচ্ছে না। এই যে অবস্থা, চিকিৎসা করতে পারতেছে না। এখানে যে আসবে, প্রথম মনে হয় বললাম, তুমি যেখানে আসবা এখানে হাসপাতালে আরও তো রোগী আছে, এখানে তুমি অন্যভাবে আক্রান্ত হতে পারো। এই জন্য আমি মনে করি ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে কমিউনিটি সেন্টার আছে, থানা লেভেলে আছে, ইউনিয়ন লেভেলে আছে, জেলা লেভেলে আছে। এইগুলিকে আপনার তাৎক্ষণিক, একদম পার্মানেন্ট না, টেম্পোরারি হলে, বেসিসে হলেও আপনার এইগুলিকে কিছু কিছু, এই যে যাদেরকে আইসিইউ লাগবে, যাদেরকে সাপোর্ট দিতে হবে, অক্সিজেন সাপোর্ট দিতে হবে, ভেন্টিলেটর সাপোর্ট দিতে হবে, তার জন্য কিছু না কিছু করা হোক। তাকে সব জায়গায়, যেমন নওগাঁ ভালো ছিল, নাটোর ভালো ছিল, কেউ ছিল না, আজকে নওগাঁ 2 জন ডাক্তার সহ, 3 জন ডাক্তার সহ, ওসি সহ আক্রান্ত, যশোরে আক্রান্ত, চিটাগাং আক্রান্ত, ডাক্তার আক্রান্ত হচ্ছে, জেলার প্রশাসক আক্রান্ত হচ্ছে, এসপি আক্রান্ত হচ্ছে, জেলায় জেলায় হবে। আর সবচেয়ে এই মৃত্যুর জন্য দায়ী হবে ওই কি আইডিসিআর, ওই যে একজন ওখানে বলতেন, আরে টেস্ট না করে 5 দিন ধরে রাখলো, 5 জন আর মরবে না, আর 48 জন। আমি বললাম মুসলমানের এক কথা, আপনারা মৃত্যুর সংখ্যা বাড়াবেন না, আক্রান্ত সংখ্যা বাড়াবেন না। আমি বলি, এই যে মিথ্যা কথা প্রত্যেক দিন বলে, কালকে একজন মারা গেছে, এই যে মিথ্যা কথা বলে টেস্ট আর কোথাও করা যাবে না, আইডিসিআর ছাড়া কোথাও টেস্ট করা যাবে না। এই যে আমি বলি না, আমি বলি আমি বলি যে এইগুলি বলে তখনই উচিত ছিল যে সারা বাংলাদেশে আজকে 25-30-31টা সেন্টার, প্রত্যেকটা জেলায় জেলায়, আজকে যেহেতু পরিবহন বন্ধ, জেলায় জেলায় আপনার টেস্টের ব্যবস্থা করতে হবে। আর ডাক্তার নিয়োগ দিলেন 2000, নার্স দিলেন, তা আপনার টেকনিশিয়ান কোথায়? টেকনিশিয়ান ছাড়া আপনার যদি ওই এইটা ঠিকমতো না নিতে পারে, লালাটা ঠিকমতো না নিতে পারে, ওটা টেস্টই হবে না। টেকনিশিয়ানদেরকে আগে দরকার এবং তাদের প্রশিক্ষিত করার দরকার। আপনার সেই টেকনিশিয়ান নিয়োগ দেন। হাবিব, আপনার কাছে আবার আমরা সুভাষ সিংহ রায়, হাবিব ভাই তো অনেক অভিযোগ তুললেন, সরকার কেন যথাযথ পদক্ষেপ নিতে? আপনি হাবিব ভাইয়ের বক্তৃতা শুনলে মনে হবে যে প্রশ্ন করার আর প্রয়োজন নাই এবং আপনার দায়িত্ব কমিয়ে দিয়েছে। অসংখ্য প্রশ্ন। প্রথমে বললে গবেষকরা কি করবেন। আমি তার হাবিব ভাইয়ের সাথে বিএনপির খুব একটা মেলে না, আমার ব্যক্তিগত বলছে যে গবেষকদের কি হবে, কি বলবে, সিঙ্গাপুরের প্রসঙ্গে বলছি, বলি না না আমি বলি। তা ওই যে 91 সালে যখন বিএনপি প্রথম ক্ষমতায় আসলো, তা ক্ষমতায় আসছিল 27শে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল। 29শে এপ্রিল, যে 29শে এপ্রিল আমরা পার করে আনলাম, ঘূর্ণিঝড় হয়েছিল ভয়ঙ্কর, চট্টগ্রামে 1,38,000 মানুষ মারা গিয়েছিল। বেগম খালেদা জিয়া একবারও দেখতে যান নাই, কারণ তখন তো হাবিব ভাই আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, এবং সাথে সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার 8 দলকে সাথে নিয়ে রাস্তা বাধার প্রাচীর অতিক্রম করে তিনি কিন্তু গিয়েছিলেন। আর বেগম খালেদা জিয়া বললেন যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। যখন সমুদ্রের তল থেকে যখন ইন্টারনেটের লাইন দেওয়ার কথা ছিল, বলে যে না সব তথ্য পাচার হয়ে যাবে, ওই রকমই গবেষণার দরকার নাই। এই জন্য আমি বলি বিএনপির সাথে হাবিব ভাইকে আমি মিলাই না, আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে। বিএনপি এমন একটা দল, যেই দল কোথাও খাপ খায় না, কোথাও ফাঁক পায় না, একটা অদ্ভুত একটি দল। বেগম খালেদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী তার একান্ত উদারতার কারণে তিনি তাকে 6 মাসের জন্য তিনি তাকে জেল থেকে ছেড়ে দিলেন, দুর্নীতিতে অভিযুক্ত একজন সাজাপ্রাপ্ত আসামিকে। এবং সরকার থেকে বারবার বলে দেওয়া হলো যে এখানে কোনো লোক সমাগম করবেন না, খুব দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যাবে। লোকজন জড়ো করলেন ডেকে ডেকে। এখন হাবিব ভাই যদি বলেন যে ওখান থেকে কত লোক আক্রান্ত হয়েছে, সেটা আলোচনা করা যেতেই পারে, কিন্তু এখন কি সেটা আমরা করবো?
করবো না। আমি যে জায়গাটা আসি খুব দূর সংক্ষেপে করি। হাবিব ভাই এক জায়গায় বললেন যে নিবেটাকে, দ্য ইকোনমিস্ট বলছে, আমি তো কোনো বানানো তথ্য কখনো উপস্থাপন করি না, আমার তথ্য অনেকে পছন্দ হতে না পারে। ইকোনমিস্ট বলছে যে পৃথিবীতে যেই কয়টি রাষ্ট্র এই করোনার অভিঘাত থেকে উতরিয়ে তার মর্যাদাপূর্ণ জায়গায় থাকবে তার মধ্যে বাংলাদেশ একটি। ভারতের চেয়ে অনেক বেশি তাদের প্রবৃদ্ধি অর্জিত হবে, এটা বাস্তবতা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে। আমি তো যে কথাটি বললাম যে আপনি যে টেস্টের কথা বলছেন জেলায়, এবং হাবিব ভাইয়ের প্রিয় যেখান থেকে তিনি নির্বাচন হাবিবের আরেকটি মৌলিক প্রশ্ন ছিল যে মানুষের জীবন রক্ষায় আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? এত সহজ একটা প্রযুক্তি, বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছিল 2009 সাল আগে কোনো ওই আইডিসিআর কোনো আরটিপিসিআর ছিল না। আজকে এটা মানতে হবে। টেকনোলজিস্ট কেন নিয়োগ হয়নি? বিএনপি ক্ষমতায় আসার পর থেকে তারা যে এই শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এমন জটিলতার সৃষ্টি করে টেকনোলজিস্টের একটার পর একটা মামলা হয়েছে, সেই মামলার দায়ভার কে নিয়েছে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে? অতএব অনেক কথা বলা যাবে, এক টক শোতে তো সব কথা বলা যাবে না, সব বলা উচিত হবে না। নিবেটাকে 24,000 কোটি টাকার গার্মেন্টসের অর্ডার পেন্ডিং রয়েছে। এই পেন্ডিং অর্ডার আমাকে এটাকে করতে হবে, কারণ আমি আপনাকে তথ্য দিই, আমাদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী এখন গার্মেন্টস হচ্ছে ভিয়েতনাম এবং কম্বোডিয়া। ভিয়েতনাম তারা বছরে $300 বিলিয়ন রপ্তানি করে, যদিও যেই ভিয়েতনামের জন্য হাবিব ভাইয়ের নেতৃত্বে আমরা স্লোগান দিয়েছে মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, সেই ধ্বংসস্তূপে ভিয়েতনামে আজকে $300 বিলিয়ন তারা রপ্তানি করে, তার মধ্যে $32 বিলিয়ন মাত্র হচ্ছে গার্মেন্টস। তারা কিন্তু এই জায়গা ছাড়তে চায় না, তারা আমার মার্কেট দখল করে নেবে, কম্বোডিয়া দখল করবে। আপনার তো বাস্তবতার জায়গাটা আসতে হবে, বুঝতে হবে। সেই বাস্তবতার কথাগুলো বিএনপিদের কোথাও খাপ খায় না, কোথাও ফাঁক পায় না। আপনি বাংলাদেশে কোথাও তো, আমি হাবিব ভাই ছাড়া তো যখন আন্দোলন বিএনপি করে হাবিব ভাইয়ের মতন 2-1 লোক ছাড়া কাউকে দেখি নাই। আজকে ত্রাণ ব্যবস্থাপনায় কোথাও বিএনপিকে দেখি না। কি আমি একজনের কাছে বর্ণনা শুনলাম, তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করিয়াছেন, লিফলেট বিতরণ করে চীন থেকে কিছু সরঞ্জাম তারা কমিউনিস্ট পার্টি পাঠিয়েছে, ওটা গ্রহণ করিয়া ওনার ধন্য করিয়াছেন। অতএব এই কথাগুলো বলা যাবে, অনেক কথা বলা যাবে। আমি আপনাকে শেষ করি যেটা, এই যে আজকে যে বিজ্ঞানের অগ্রযাত্রার এই সময়ে এখনো পর্যন্ত এইডসের কোনো কিন্তু টিকা আবিষ্কার হয় নাই। গতকালকে WHO বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে টিকা আবিষ্কার করা আদৌ যাবে কিনা সন্দেহ আছে, কারণ এইডসের টিকা আবিষ্কার করতে পারা যায়নি, পৃথিবীর অনেক রোগের টিকা আবিষ্কার করা যায়নি। অতএব ওই জায়গাটা কিন্তু আপনাকে মানতে হবে, এবং এটা মেনে নিয়েই মানুষের জীবন যেমন জীবিকাও কিন্তু বড় জিনিস। এই জায়গাটা যদি আপনি না অ্যাড্রেস করেন আপনি কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়বেন। আর আমার একটা কথা বলি, হার্ড ইমিউনিটি, HERD, হার্ড ইমিউনিটি বলতে একটি কথা আছে, এবং পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় আজ থেকে 7 দিন আগে বলেছে পৃথিবীতে 3 ধরনের এই করোনা ভাইরাস ছড়িয়েছে, ABC। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে A ভাইরাস আর C ভাইরাস, আর দক্ষিণ পূর্ব এশিয়াতে হচ্ছে B ভাইরাস। B ভাইরাস হচ্ছে কম দুর্বল রয়েছে, দুর্বল হয়েছে, এবং সেই B ভাইরাসের অভিঘাতটা কি সেটাও বলেছে যে আবার নানান রকম পরিস্থিতি তৈরি হবে, আগামীতে আবার ফিরে আসতে পারে, নানান রকম অবজারভেশন দিয়েছে। আপনি ধারাবি নামে একটা বস্তি আছে মুম্বাই, আপনি খুব ভালো করে জানেন, 15 লক্ষ লোক বসবাস করে সেখানে। আজকে কোভিড আক্রান্ত হয়েছে প্রায় 1 মাস আগে। তাই তো ধারাবি বস্তিতে রাস্তায় রাস্তায় মানুষ মরে যাওয়ার কথা ছিল। অনেকগুলো বাস্তবতার বিষয় কিন্তু আছে, এটা মাথায় রাখতে হবে। সুভাষ চন্দ্র, আমরা একটা বিরতি নিয়ে আসছি দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। যে সুভাষ চন্দ্র রায়, আমি আপনার কাছ থেকে সময়টুকু চেয়ে নিচ্ছি 1 থেকে 30 সেকেন্ড। আমি আপনাকে বলি, আপনাকে যখন করোনার অভিঘাত বাংলাদেশে আসেনি তখনকার যে পরিস্থিতি, আপনি যদি মার্চ মাসের প্রথম ধরেন কিংবা ফেব্রুয়ারি মাস ধরেন, ওই জায়গায় ফিরে আসতে বাংলাদেশের আপনাকে অনেক সংগ্রাম করতে হবে। শুধু এটুকু যোগ করার জন্য, এটাকে নিউ নর্মাল, আপনার নতুন যে
নর্মালে আনতে গেলে আপনাকে অনেক অভিঘাত কিন্তু সামলাতে হবে। ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরিগুলো, সেই ফ্যাক্টরিগুলোর প্রোডাকশন অনেক কমে যাবে, মাথায় রাখতে হবে। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী 1 লক্ষ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন, অথচ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত 1,75,000 কোটি টাকার উপর দিচ্ছে। তাদের জনসংখ্যার অবস্থান আর আমাদের অবস্থান দেখুন। তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি স্বাস্থ্যকর্মীদের জন্য, নার্সদের জন্য 750 কোটি টাকার কিন্তু প্রণোদনা বরাদ্দ করেছেন। অর্থাৎ অনেকগুলো কিন্তু বিজ্ঞান এবং অর্থনীতি মাথায় নিয়ে আমাদের কথা বলতে হবে, কাজ করতে হবে। সুভাষ চন্দ্র রায়, আপনার কাছে আবার আসবে আমরা। তৌফিক হোসেন, যেটি সুভাষ চন্দ্র রায় বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী তো প্রণোদনা দিয়েছেন, ব্যবসায়ীদের নানা ব্যবসা বান্ধব নানা ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। এরপরও কি আমাদের এই সংকটকালীন সময়ে ব্যবসায়ীরা একটি সহনশীলতা দেখাতে পারতেন না তাদের কার্যক্রমের ক্ষেত্রে? ওনারা তো কখনো ঘোষণা দেন নেই যে ব্যবসায়ীরা ঘরে থাক, ক্ষুধার্ত দারিদ্র উন্মোচনের জন্য বিএনপির পক্ষ থেকে সমস্ত ঘরে ঘরে শ্রমিক কর্মচারীদের জন্য স্বাস্থ্যবিধানের রক্ষার্থে ওনাদের জীবিকা অর্জনের জন্য ঘরে রাখার একটা পরিকল্পনা ঘোষণা দেননি। ওনারা তো দীর্ঘ কয়েকবার ক্ষমতায় এসেছিলেন। আজকে আপনারা দেন কর্মচারীদের জন্য পরিপূর্ণ, আপনারা না দিয়ে আজকে দিচ্ছেন। লিফলেট তো দিয়েছেন, লিফলেট দিয়েছেন এবং আপনাদের জ্বালাও পুরো ওই যে বার্ন ইউনিট খোলার পর যে পরিমাণে লোক মারা গিয়েছে, ট্রেন উপচে, রেল লাইন ভেঙে, সেখানে এই তুলনায় কিছুই না। আমাদের দেশে স্বাস্থ্যবিধান মেনে রেখে আজকে যে পরিমাণে হচ্ছে, সারা বিশ্বের চাইতে আমরা ভালো অবস্থা। তৌফিক হোসেন, কোনো মৃত্যুই তো আমাদের কাম্য না এবং সব মৃত্যুই অবশ্যই দুঃখজনক, বেদনাদায়ক। আমরা চাই না যে আর কোনো মানুষ আজকে সম্মিলিতভাবে আসেন, সম্মিলিতভাবে সবাই মিলে এই দেশকে এই ক্রাইসিস থেকে বের করে আনি। আমাদের উচিত এখন বিতর্ক তর্কর সময় না। আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা শান্তিকে সামনে রেখে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছে, অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালীর জন্য। আজকে ইকোনমিক বিল্ড আপের জন্য বাংলাদেশ প্রবৃত্ত পাকিস্তানকে ছেড়ে গেছে। পাকিস্তানের পিএম বলে যে বাংলাদেশ হাউকাম, তার ইকোনমিক এত তাড়াতাড়ি। হাবিবুর রহমান হাবিব বললেন যে যদি পরিস্থিতি আরো খারাপ হয়, অবনতির দিকে যায়, এবং সেখানে যেমন আমরা হাবিব ভাই বললেন যে আমরা ঈদের দিন আমরা তো নামাজ না পড়ে লাশ পড়ে থাকবে, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই দায়িত্বটা কার আমরা যাবে? 71-এ যেভাবে কাজ করেছি, আমরা আসেন সবাই মিলে মাঠে নেমে, আমরা 1 মাস ধরে আমি নিজে কাজ করছি। আমি ঢাকা জেলার বিএলএফ মুজিব বাহিনীর একজন মুক্তিযোদ্ধা, ঢাকা ডিস্ট্রিক্ট কমান্ডার ছিলাম। আমি এই শক্তি নিয়ে এখনও কাজ করছি। আপনারা তো 75 পরের থেকে নিয়ে আমার পরিবারের 5 জন ভাই, 5 ফ্যামিলি, আমাদের স্ত্রী ছেলে পুত্র নিয়ে আমরা ভারতে আশ্রয় ছিলাম 5 থেকে 7 বছরে। আপনারা কাউকে ঘরেতে শান্তিতে থাকতে দেননি, কিন্তু এবার আমরা দেশে আছি, আপনারাও আছেন, আমরাও আছি। আমরা তো অনেক পরে দেশে আসছি, 75-এ বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে। তো শান্তি বলতে এটাই বোঝায়, দেশকে ডেভেলপমেন্ট, ইকোনমিক বিল্ড আপের জন্য, আজকে অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে একটা অল্প সময়, সীমিত সময়ের জন্য আমাদের কিছু সুযোগ সুবিধা দিয়েছেন স্বাস্থ্যবিধিমালা মেনে। আপনি গার্মেন্টস খোলা রয়েছে, সব সেক্টর খুলেছে। সরকার আবার প্রয়োজন যদি বোধ মনে করেন যে আবার টাইট দিতে হবে, তাহলে সরকার সে সময় উপযোগী টাইট দেবেন। কিন্তু আজকে দেখেন, আমরা যে সমস্ত পদক্ষেপগুলো নিয়ে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু দেশের ইকোনমিক বিল্ড আপের জন্যই প্রধানমন্ত্রী দিয়েছেন। আজকে যদি সব কিছু একসাথে হাত পা বেঁধে ঘরের মধ্যে ভরে রাখি, আজকে দেখেন কেলকাটার থেকে শুরু করে ভারতকে 3টা ভাগে বিভক্ত করেছে, এবং তাতেও তো খুব একটা কাজ হয়নি। হ্যাঁ, কাজ না হলেও ভারতের পপুলেশন তুলনায় অনেক খুব একটা খারাপ না। ভারতের যে পপুলেশন, সেই পপুলেশন তুলনায় অনেকটা সেফ দিতে পেরেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি বলেন, ফ্রান্স বলেন, ডেভেলপমেন্ট সাউথ ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট কোচের মধ্যে সমস্ত ডেভেলপমেন্ট কান্ট্রিগুলি হিমশিম খেয়ে গেছে। সেই তুলনায় আমাদের বাম্পার ফলন হয়েছে। আমরা শাকসবজি, তরি তরকারি যা ফলন হচ্ছে, এগুলি যদি বাইরের থেকে ট্রান্সপোর্টে টাইমলি আমাদের ঢাকাতে প্রবেশ করতে পারে, জেলাগুলিতে যেতে পারে সর্বভিত্তিক, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ 100-এ 100। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বলবো। জি, হাবিবুর রহমান হাবিব। আমি হঠাৎ করে বুঝলাম না, এহসান ভাই বিএনপি তো ক্ষমতা নেই, হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে এই যে অপ্রাসঙ্গিক কথাগুলো নিয়ে আসলেন, এতে যারা দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনার উপরে মন খারাপ করছে।
আর আপনার দোকান মালিক সমিতি বা দোকান খোলার যা, কথা আমি বেঁচে গেছি কাপড়কে এখানে খেতে ব্যথার দেয়, কারণে। কাপড়কে খেতে দেয়। আজকে যারা আপনাকে খাওয়াচ্ছে পরে তারা কৃষক, তারা মাঠে খাটতেছে, দোকান মালিকেরা মাঠে কাজ করে না, দোকান মালিকেরা লাভ বোঝে, জনগণের দুঃখ বোঝে না, কষ্ট বোঝে না। আজকে ঈদের কাপড় 1 বছর না পড়লে কী হবে? আপনার দোকান মালিক আছেন, আপনারা সরকারের কাছ থেকে গার্মেন্টসের পণ্য ধরে নেন, নিয়ে কর্মচারীদের বেতন দেন, লাশের ঝুঁকি আপনারা কেন নিতে যাচ্ছেন? এবং যে সমস্ত ব্যবসায়ীরা যারা যে সমস্ত গার্মেন্টস খোলা রেখেছিল যারা, তাদের জন্য সরকার প্রণোদনা না দেয়, তারা তো কাজ করেছে। যারা আপনার চরমভাবে যারা ঋণ খেলাপি, তাদেরকে আপনি দেবেন না, আপনার দোকান মার্কেট নেন। আপনার এই জায়গায় বিএনপিও চাপায় লাভ নাই। তো বর্তমান ব্যর্থতা স্বীকার করতে হবে। বিএনপি খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে, খালেদা জিয়াকে থাকবে কেন? কারাগারে ছিল কেন? কারাগারে বেগম খালেদা জিয়া এতদিন ছিল, এটাতে জবাব বাংলাদেশকে দিতে হবে। তো কেন ছিল? যে দেশে চোরের খনি, যে দেশে প্রতিটা ক্ষেত্রে চুরি। আর সুভাষ আরেকটা প্রত্যেকটা জায়গায় বলে, হয়তো বলার জায়গায় একটা যে গ্যাপ হতো, সেটা হলো কি, বিএনপি 1991 সালে ক্ষমতা আসার পর যে ঘূর্ণিঝড় হয়েছিল, হ্যাঁ, অনেক মারা গিয়েছিল, তখন কাউকে বাধা দেওয়ার চল ছিল না। তখন বিএনপি কেবল ক্ষমতায়, আমি কাগজগুলো নিয়ে আসি নাই, হাবিব ভাই। আমার সাথে তর্ক না, আমি যেটা বলি তখন বাধা দেওয়ার চল শুরু হয়নি, বাধা দেওয়ার চল শুরু হয় না 2 মাস, আমি বলি। এবং সর্বশেষ আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, আমি দায়িত্বহীন কণ্ঠে চ্যালেঞ্জ করে বলছি, আওয়ামী লীগের পক্ষ থেকে যে ত্রাণের ট্রেন চিটাগাঙে নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন হাবিব এককভাবে সেই ট্রেন বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে, আওয়ামী লীগের তৎকালীন সভাপতির নির্দেশে হাবিব সেই ট্রেন নিয়ে সেইটাই তো আমি উল্লেখ করেছি। চট্টগ্রাম গিয়েছিল হাবিব। আমার সত্য সঠিক। সেদিন মান্নান ভাই ছিলেন, মহিউদ্দিন ভাই ছিলেন, আক্তার ভাই ছিলেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তারপরে আপনার এই মোশাররফ ভাই ছিলেন, এখন জীবিত আছে, পুলিন দিয়েছেন, ইরা ছিলেন, রিসিভ করেছেন। আমার সেদিন সুযোগ হয়েছিল টুরা চিটা, তখনকার বিএনপি কি করেছে সেটা বলেন না। আমি বলি সেইটা আর এটার ভিতরে ওটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। না ওটা তখন বিএনপি কি করেছে সেটা বলেন না। এটাতে বিএনপি তখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, বিএনপি তখন আপনি দেখেন না কি করেছিল বলেন না, সত্য কথা বলেন। আমেরিকা থেকে সে ওই যে হোমার না কি নিয়ে আসে সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, মাটিতে চলে, জলে স্থলে, দেখেন নাই কিভাবে উদ্ধার কর্ম চালিয়েছিল বিএনপি। আরেকটা জিনিস আমি বলবো, যে গার্মেন্টস আপনি খোলা রাখবেন, আপনার বোতাম লাগবে না, নাকি সব গেঞ্জি বানাবেন, গোল গলার গেঞ্জি বানাবেন, আপনার লাগবে না, পলিথিন লাগবে না, আপনার জিপার লাগবে না, আপনার এগুলো লাগবে না, খালি গার্মেন্টস খোলা রাখবেন, ওগুলো খোলা রাখবেন না। তাহলে আজকে আপনার প্রণোদনার কথা আপনি বলতেছেন, যে কথাটা আপনারা বারবার বলার চেষ্টা করছেন, প্রণোদনা। আমার ভিক্ষুককে কে প্রণোদনা দেবে? আমার জুতা সেলাই করে তাকে কে দিবে? বাদাম বিক্রেতা, মুড়ি বিক্রেতা, চা বিক্রেতা, তাদেরকে দিবে। আজকে যারা এই যে বাসের যারা হেল্পার, যারা ড্রাইভার, যারা ভুটভুটি চালায়, যারা নসিমন চালায়, করিমন চালায়, রিক্সা চালায়, যারা ছোটো ছোটো দোকান, চায়ের দোকান, সেগুলো আর বন্ধ করে দিয়েছেন। আপনি শপিং মল খুলবেন আর ছোটো ছোটো দোকানগুলো আপনি বন্ধ করে দেবেন, ফুটপাতে যে সমস্ত হকাররা, তারা কোথায়? তাদের প্রণোদনা দেবে কে? তাদেরকে খাওয়াবে কে? তাদের সরকার। আর সরকার যে কথাটা বলতেছে, এই যে আমি হিসাব দিয়ে বলি, আমি কোনো তথ্য না জেনে বলি না, আমার নিজের একটা ইউনিয়ন, কালকে 40,000 মানুষ এখানে, একবার দিয়েছে 25,000, একবার দিয়েছে 15,000, 40,000 টাকা 200 টাকা এক একজন দিয়েছে। আর সর্বশেষ বিলে এখনো 1 থেকে 1200, 12কে 1500 বেশি, আমি একটু বাড়াই বলে, এর বেশি লোককে 10 কেজির উপর চাউল দেওয়া হয় নাই। একবার দিয়েছেন, আর তো দেন নাই, আবারও দিবেন না। 10 কেজি চাউল দিয়ে 3 মাস চলবে? এই যে সরকারের যে মিথ্যাচার, এই বড় লোক নিজে নিজে বড়, আমি এখানে দামি স্যুট পরে এসে আমার ঘরে নাই ভাত, আমি থাকি ভাড়া বাসায়, আমি তো বললাম বিরাট সম্পদের মালিক হয়ে গেছি, তাহলে তো হবে না। আজকে নিজে নিজে বড় লোক সাথে হবে না। আজকে সর্বশেষ সুভাষ যে কথাটা বললো, হ্যাঁ, সুভাষের কথাটাকে আমি গুরুত্ব দিতে চাই, আমি ওটা মনোপ্রাণে চাই। যে পৃথিবীর যে সমস্ত দেশগুলি বলছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে করোনাকে মোকাবেলা করেছে, এটা যদি সত্য হয় আমি স্যালুট জানাই, কিন্তু আমি আশঙ্কিত এটা সত্য হবে না। বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হবে এবং জীবনহানির সংখ্যা প্রচুর হওয়ার সুযোগ আছে। তাই আমি বলবো, করোনাকে বলো, হে করোনা তুমি আমাদেরকে মেরো না, হে করোনা আমরা গরিব মানুষ, তুমি আমাদেরকে ধরো না, হে করোনা আমরা অসহায়, আমাদের কাছে তুমি এসো না। যদি তুমি ধরতেই চাও দুর্নীতিবাজকে ধরো, ধরতে চাও রিলিফ চোর, চাল চোর, তেল চোরকে ধরো, ধরতেই চাও ব্যাংকে থেকে যারা টাকা চুরি করেছে নিয়েছে তাদেরকে তুমি ধরো, আমাদেরকে তুমি ধরো না, সাধারণ মানুষকে প্রতি তুমি দয়া করো। সর্বশেষ বলবো, আসেন বিএনপিকে দোষ নেই। ও এক সেকেন্ড আমাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় না থেকে
বিএনপির কোনো প্রতিনিধি না থাকে আওয়ামী লীগের চেয়ে কয়েক গুণ বেশি ত্রাণ দিয়েছে। আমি আমার থানার কথা বলবো, আমার থানায় কয়েক হাজার প্যাকেট আমরা দান করেছি। আমার জেলায় সাথিয়া, আমার পাবনা সদরের সিদ্দিক, আমার সদর সচিব সাথে আমাদের কামরুনাহার মিরুয়াপ্পা, আমার ভাঙ্গুড়া, চাটমোহর, ঈশ্বরদীপ, পাবনা সদর, এমন কোনো জায়গা নাই সারা আমার আলিম দেখছেন। আমরা ট্রাক ভরে ভরে আমরা ত্রাণ দিচ্ছি। আমরা তো প্রতিনিধি না, আমাদের দেওয়ার দায়িত্ব না। আমরা দিয়েছি বলে এখনো মানুষ রাস্তায় আসে নাই। আমরা যদি না দিতাম দেখতেন যে আওয়ামী লীগের বাড়ি ঘেরাও হতো এই পর্যন্ত। আচ্ছা, জি হাবিবুর রহমান হাবিব, যেটি হাবিব ভাই বললেন যে বিএনপি বা যদি ত্রাণ না দিত তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেত। একজন অসাধারণ কবি ছিলেন ভারতচন্দ্র রায় গুণাকর। তার একটা অসাধারণ কবিতা আছে যে সে কহে বিস্তার, মিশাজে কহে বিস্তর। আপনি কোথায় কোন গণমাধ্যমে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বাদ দিলাম, কোন গণমাধ্যমে বিএনপির ত্রাণ কার্যক্রমের সংবাদ আপনি 34 থেকে 35টার বেশি আমি এসেছে? চ্যালেঞ্জ না, না, আমার আমি নিজের জানি না। এলাকায় চ্যালেঞ্জ তো 34 টাকা আমি দিচ্ছি। দিচ্ছি। বিএনপি কখনো আবার ত্রাণ দেখেন তো, ব্যবস্থাপনায়- আমি আমাকে কবে বলতে- কবে আমি দিতে কিন্তু বলবো? মাঝখানে কথা বলি না আমি ভাই। তুই Please। বলছো, তার না, না, মানে বলি না, ঠিক বলি না, আছে। বলি না। আমি বলতে পারি, আমি ছোট, আপনি বলতে পারি, আচ্ছা, আমি বলতে বলো। পারি, আপনি পারেন না। বলো। আমি বলি আপনাকে, আচ্ছা বলো। 1998 সালে যে ভয়াবহ যে দুর্যোগটি আসো ভাই, বাংলাদেশে এবারে এসেছিল, আসো। বন্যা, সেই বন্যার সময় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং সিএনএন বলেছিল 10 মিলিয়ন পিপুল মানুষ না খেয়ে মারা যাবে। ওই বিবিসি সিএনএন যে কথাটি যেই সত্য প্রমাণিত হয় না, একজন লোক না খেয়ে মারা যায় না। ত্রাণ ব্যবস্থার কথা বলছেন, পৃথিবীতে কোন দেশে ত্রাণ ব্যবস্থাপনা বাংলাদেশের মতো ত্রাণ ব্যবস্থাপনা করতে পারছে এই সরকারের আমলে? আপনি বলেন বিএনপি কোন জায়গায় কে ত্রাণ দিয়েছে, কোন নেতা ত্রাণ দিয়েছে? আমি তো এখন নাম বলছি, বলে দিচ্ছি তো। আপনি আরে নিজেকে বিএনপির সাথে মেলাবেন না, কারণ আপনার আমি জন্ম- নাম বলে দিচ্ছি, আমি আপনার জেলার গড়ে আহ্বায়ক, ওঠা- আমার আপনার জেলার গড়ে ওঠা, প্রত্যেকটা থানায় আপনার- দিয়েছে please, ভাইয়া। আপনার গড়ে ওঠা এবং আপনার প্র্যাকটিস সেটা আওয়ামী ঘরানার সাথে এখনো কিন্তু কালচারাল মিলে যায়, যে কারণে আপনার মন কোন জায়গায় পড়ে আছে আর কার হাত কোথায় পড়ে আছে সেটা ভিন্ন জিনিস। আমি আমার আলোচনা করছি জেলাতে না। দিয়েছি তো ভাই, আপনি প্রত্যেকটা যেই জায়গায়। বাস্তবতার কথা বলছেন সেই বাস্তবতা আপনার সাথে মিলছে না, মিলবে না কোনোদিন। বিএনপি কোনদিন মানুষের পাশে দাঁড়ায়নি, কোনোখানেই না। আমি তো বললাম তো আপনার আজকের মানুষ খারাপ এই বলবে যে সুভাষ। কোভিডসের যে ইকোনমিক্স, জি এটা কিন্তু একটা ক্রস লিঙ্কিং এর যে ব্যাপারটি, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে, মানুষ খুব cross ভালো fire করে দিবে, বুঝতে হবে। সুভাষ, পৃথিবীর cross fire কোনো দিবে উন্নত দেশের কোনো কিন্তু প্রোডাকশন কিন্তু বন্ধ হয় নাই। এই অর্থনীতিটা আপনার বুঝতে হবে। অনলাইনে কিন্তু সমস্ত কাজ কিন্তু চলছে। আপনার 40%কে ঘরে রাখা হয়েছে কিংবা 40%কে কর্মে রাখা হয়েছে, 60%কে বাইরে রাখা হয়েছে। এই প্রক্রিয়া কিন্তু চলছে। অর্থাৎ পৃথিবী কিন্তু কোথাও থেমে থাকে না। আমি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারটি গতকালকে বাংলাদেশ প্রতিদিনে আছে, তার আগে প্রথম আলোতে কিন্তু ওই ব্র্যাকের সাথে যে সংলাপে নবনীতা চৌধুরীর সাক্ষাৎকারের ভিতরে আছে, খুব স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশ সহ ভারত সহ কিভাবে এটাকে সামলাতে পারে, সেই দিকে বাংলাদেশ করছে। জি। আমি তো বললাম আমরা একদম শেষ দিকে চলে এসেছি দাদা। ছাত্রলীগের ছেলেরা, যে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন হাবিবুর রহমান হাবিব, তার তো গর্ব করা উচিত। কৃষকের ধান কেটে দিচ্ছে, শ্রমিক হ্যাঁ, লীগ গর্ববোধ কৃষকের করি, ধান কিন্তু কাটছে। এমপি কাঁচা ধান কাটছে, না, না, সেটার না, কি না, না। বিচার? সেই কাঁচা ধান যারা কেটেছে তারা কি আপনার কারা না, কে তারা কেটেছে, আমার কার কর্মী না। ছবি কারা, কার ছবি কারা লাগাইছেন, না, না, BNP কার ছবি, উপর এটা আছে। আবার বেশি হয়ে গেল, আপনি সুভাষ। এটা বলবেন না। হ্যাঁ, যে কাঁচা ধান কাজ কাটছে, করে, এটা বাস্তব, এটা আস্তে স্বীকার আস্তে। করতে হবে। আমি এই জন্য বলছি 100টা কাজ যে করে তার একটা কাজ ভুল হয়। আচ্ছা ঠিক আছে। আপনি অতএব ওই প্রেক্ষাপটে আলোচনা ছাত্রলীগ কিন্তু পাকা করতে ধানই চাই না। কাটছে, কিন্তু এমপি সাহেব কাঁচা ধান কাটছে। আপনি কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সারা বাংলাদেশের বিভাগীয় শহর সহ তারই শিষ্য আব্দুর আমারই রহমান শিষ্য, বাবুর না? নেতৃত্বে বাংলাদেশে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে কার্যক্রম চলছে, স্বেচ্ছাসেবক লীগ। অভূতপূর্ব স্বেচ্ছাসেবক লীগের, কৃষক লীগ, শ্রমিক লীগ, সৃষ্টি আপনি আমার। সেই কথাগুলো আপনাকে কিন্তু বলতে হবে। জি। এবং বিএনপি কখনো মানুষের সাথে নিয়ে রাজনীতি করেনি। তাহলে বিএনপির সাথে মানুষ বিএনপি কেন? সবসময় ষড়যন্ত্রের মধ্যে থাকে, অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য আমরা কনস্পিরেসি, ফর একদম দ্য কনস্পিরেসি। শেষ দিকে চলে এই এসেছি। কনস্পিরেসি খেলায় তারা মারতে চায়। যে যাই বলেন না কেন, অনেক ভয়াবহ দুর্যোগ এসছে, আমরা কিন্তু সম্মিলিতভাবে একসাথে আমরা মোকাবেলা করেছি, বন্যা আশা থেকে করছি যে শুরু জি। করে সব। ওই দুর্যোগকে দেখা গেছে ভাই, এটা তো দেখা যাচ্ছে না। আর আমরা এই দুর্যোগকেও আমরা এহসান একসাথে, ভাই 91 সালে বিএনপি ক্ষমতায় থেকে দুর্যোগের পাশে যায়নি। আপনাদের গেছে, কি? ওনাদের ইতিহাস বললাম। সারা বিশ্বের আওয়ামী লীগ মানচিত্রে গেছিল, লেখা এটা আছে, ঠিক। শুধু বাংলাদেশের মানচিত্রে না। আমরা নিজেরাই মুক্তিযোদ্ধারাই আমাদেরকে জিয়াউর রহমান সাহেব দেশ থেকে বের করে দিয়েছে 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে। হ্যাঁ, আমরা পরিবারে আমরা 7-8 বছর ভারতে থেকে এসেছি। যাই হোক, না, এটা কথা হালকা যেতে প্রশ্ন চাই মিলে না, গেল তো। বলছে পুরোনো কোন কথায় দেশে যেতে বসবাস চাই করি? না, বলছে আমরা কোন সামনের দেশে? দিকে এগোতে চাই। ওই দেশ করেছিল তো বিএনপি।
আমাদের আমরা একদম- সরকারের জি। সবচেয়ে এস এম ভাই, মূল্যবান আমরা একদম শেষ কাজ দিকে, রয়ে জি। গেছে স্বাস্থ্য অধিদপ্তরের, যে এটাকে ঢেলে সাজাতে হবে। সেনাবাহিনী, পুলিশ, অন্য যত দপ্তর রয়েছে তাদের থেকে আরো শক্তিশালী করে একটা আলাদা জি, দপ্তর হিসাবে স্বাস্থ্য এটাকে খাতের অবশ্যই গড়ে আমরা তুলতে হবে। সংস্কার চাই এবং- তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এটাকে মনিটরিং করতে হবে, কারণ আগামী ভবিষ্যতে দেশকে আরো সুশৃঙ্খলভাবে সব দলকে আপনি স্বাস্থ্য ঐক্যবদ্ধ না নীতিমালাকে করলে বজায় হবে কি রাখার করে? লক্ষ্যে এই দপ্তরকে যদি ডেকোরেশন করতে পারে, তবে আমরা নিশ্চিত হতে পারবো যে বাংলাদেশের স্বাস্থ্য নীতিমালা নিয়ে সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে এবং বিশ্বের সাথে অন্য ডেভেলপমেন্ট কান্ট্রির সাথে যে ওনার সমন্বয় রয়েছে ভ্যাকসিন আনার ব্যাপারে, আমার মনে হয় একটা মনিটরিং সেল সরকারের গঠন করা। আমি খুব ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, তারপরও আমি কোনো সাজেশন দেওয়ার মতো আমার দক্ষতা যোগ্যতা নেই। তারপরে আমি বলবো যে একটা মনিটরিং কিংবা বড় ধরনের একটা কমিটি গঠন করে সব দেশের সাথে মনিটরিং করে একটা আমাদের অল্টারনেট একটা ব্যবস্থা র্যাপিডলি নেওয়া প্রয়োজন পড়ে মনে করি। তবে আমি এক সেকেন্ডে শেষ তৌফিক করব যে হোসেন, দেশের আপনাকে মধ্যে অসংখ্য ধন্যবাদ। সমস্ত রাজনৈতিক দলকে আমরা বারবার বলেছি এই মোকাবেলা সবাই মিলে করতে হবে, একা পারবে না সরকার। আর রাজনৈতিক একা একা দলগুলো পারবে না, একত্রিত হতে হবে, একা আমি পারবে না। একমত তার সাথে, কিন্তু একা একা বিএনপি পারবে তো না। বিরোধী দল না, 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 আমরা বিরোধী এখনো মহল। বলি। এটা বিরোধী অন্য মহল আর আলোচনা বিরোধী আমাদের রাজনৈতিক আসলে- দল আওয়ামী লীগের কিন্তু এক নেতৃত্বেই জিনিস হোক। না। আবার বলছি, আওয়ামী লীগের নেতৃত্বেই হোক। বিএনপি হচ্ছে আমরা বিরোধী দেশের মহল। মানুষকে বানাতে চাই। বিরোধী মহল কোনো বিরোধী দলের ভূমিকা এই পালন জনগণ করতে তো পারে না। আওয়ামী লীগের না, শুধু বিএনপি জনগণ আছে তো, সাধারণ মানুষ আছে, বিএনপি সবার জন্য রাজনীতি করে, ওদের সবার আমাদের মিলে আলোচনা একদম আওয়ামী শেষ লীগের দিকে চলে নেতৃত্বই করতে এসেছে। চাই। সুভাষ সিংহ জনগণ রায়, বাঁচুক। হাবিবুর রহমান আল্লাহ হাবিব আমাদের এবং বাঁচাক। তৌফিক হোসেন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।